প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তোমাদের কাছে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হলাম। আমার আজকের যে টপিকসটা সেটা হলো ট্যাগ কোশ্চেন। আমি ট্যাগ কোশ্চেনের একবার বেসিক পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা এখানে দেখি যে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। তো এখানে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে ইউ আর জিসান আরন্ট ইউ। এই সম্পূর্ণটা হলো আমাদের ট্যাগ কোশ্চেন। তো এখানে এই যে ট্যাগ কোশ্চেনকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। যেখানে বলা হচ্ছে প্রথম যে অংশটা ইউ আর জিসান, তো এটাকে আমরা বলছি স্টেটমেন্ট। দ্বিতীয় যে অংশটা আছে আরন্ট ইউ, এটা হলো আমাদের ট্যাগ কোশ্চেন। তো এখানে আমরা দেখছি যে ট্যাগ কোশ্চেনের যে ডেফিনেশন অফ ট্যাগ কোশ্চেন, অর্থাৎ ট্যাগ কোশ্চেন এর সংজ্ঞা বলতে আমরা বোঝাচ্ছি যে এ ট্যাগ কোশ্চেন ইজ এ কোশ্চেন দ্যাট ইজ ইউজড এট দ্য এন্ড অফ এ স্টেটমেন্ট টু গেট দ্য সাপোর্ট ফ্রম দ্য লিসেনার। অর্থাৎ একটা ট্যাগ কোশ্চেনটা হলো এমন একটা কোশ্চেন, এমন একটা প্রশ্ন যেটা একটা বাক্য অথবা স্টেটমেন্ট এর শেষে সংযুক্ত করা হয়, লাগিয়ে দেওয়া হয় যে শ্রোতাকে জোর দেওয়ার জন্য। তো আমরা দেখি পরবর্তীতে আমরা একটা প্র্যাকটিক্যাল ইমেজের মাধ্যমে দেখব, যেখানে বলা হচ্ছে যে একটা ছবি দেওয়া হয়েছে। এই ছবিটা হলো আমাদের একটা ব্যক্তি একটা কম্পিউটারকে চালাচ্ছে, অপারেট করছে। তো এই কম্পিউটার অপারেটর, অর্থাৎ এই ব্যক্তিটা হলো আমাদের কম্পিউটার অপারেটর, আর এটা হলো আমাদের কম্পিউটার। কম্পিউটার নিজে নিজে চলছে না, এই অপারেটরের মাধ্যমে কম্পিউটারটা চলছে। তো অনুরূপভাবে ট্যাগ কোশ্চেনের কিছু অপারেটর আছে যেগুলোকে আমরা সাহায্যকারী ভার্ব বলি, কিংবা মেইন ভার্ব বলি, বি ভার্ব বলি, অথবা মডাল ভার্ব বলি, কিংবা সেমি মডাল ভার্ব বলি। তো এখানে দেখি যে একটা লিস্ট আমরা পাচ্ছি যে এম, ইজ, আর, ওয়াজ, আর, এমন ভাবে কিছু শব্দ আমরা এখানে পাচ্ছি যেগুলোকে আমরা অপারেটর বলছি। আবার একটা অংশ পাচ্ছি যে ডু, ডাজ এবং ডিড ইউজড ইন অ্যাকশন ভার্ব। এটা মূল ভার্ব হিসেবে, মানে একটা মূল ভার্বের ভিতরে এটা অনেক সময় সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা দেখি যে ট্যাগ কোশ্চেন এর বেসিক বা কন্ট্রাকশন ফর্ম অফ দ্য অপারেটর, অর্থাৎ একটা ট্যাগ কোশ্চেনের কিছু কন্ট্রাকশন ফর্ম বসে। অর্থাৎ একটা ট্যাগ কোশ্চেনের যে এটা ব্যবহার করা হয় সেটা একটা কন্ট্রাকশন ফর্মে ব্যবহার করা হয়। যেমন এম নটকে আমরা ব্যবহার করতে পারবো না আরন্ট কিংবা এন্ট। আবার ইজ নটকে আমরা ব্যবহার করতে পারবো না ট্যাগ কোশ্চেনে গিয়ে ইজেন্ট ব্যবহার করতে হবে। অনুরূপভাবে আমি এখানে একটা চার্ট তৈরি করেছি, প্রয়োজন বোধে এই চার্টটা লিখে নিতে পারো। তারপরে আমরা দেখবো যে সাম স্টেটমেন্টস অ্যান্ড ইউজ অফ ট্যাগ কোশ্চেন, যে কয়েকটা বাক্য আমরা দেখবো যে এখানে মূল যে বিষয়টা হলো যে স্টেটমেন্টটা যদি আমাদের হ্যাঁ বোধক হয়, অ্যাফার্মেটিভ ফর্মে থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনটা না বোধক অর্থাৎ নেগেটিভ ফর্মে হবে। আবার স্টেটমেন্টটা যদি আমাদের নেগেটিভ ফর্মে থাকে অর্থাৎ না বোধক থাকে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা হ্যাঁ বোধক কিংবা অ্যাফার্মেটিভ ফর্মে হবে। তো এখানে দেখি যে দে টেক পার্ট ইন ভার্চুয়াল ক্লাস, এটা হলো আমাদের স্টেটমেন্ট। আর এই যে স্টেটমেন্টটা আমাদের অ্যাফার্মেটিভ ফর্মে আছে, অর্থাৎ এটা হ্যাঁ বোধকে আছে, যার কারণে আমরা ট্যাগ যেটা লাগাচ্ছি সেটা আমাদের না বোধক, ডোন্ট দে। অর্থাৎ এই যে ডোন্ট দে, এটা হলো আমাদের প্রথম যে স্টেটমেন্টের টেন্স অনুসারে এখানে সাহায্যকারী ডু ব্যবহার করা হয়েছে, কিন্তু দে টেক পার্ট ইন ভার্চুয়াল ক্লাস এটা হ্যাঁ বোধক হওয়ার কারণে ডুটা কন্ট্রাকশন ফর্ম ডোন্ট করা হয়েছে। আবার দেখছি যে দে টুক পার্ট ইন ভার্চুয়াল ক্লাস, এটা কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের সাহায্যকারী ভার্বটা আমাদের ডিড, কিন্তু এখানে হ্যাঁ বোধক স্টেটমেন্ট থাকার কারণে আমাদের না বোধক ট্যাগ কোশ্চেন হচ্ছে ডিডন্ট দে। আবার দেখি যে দে ডু নট টেক পার্ট ইন ভার্চুয়াল ক্লাস, তো এখানে যে স্টেটমেন্টটা সেটা কিন্তু আমাদের না বোধক, যার কারণে ট্যাগটা হচ্ছে আমাদের হ্যাঁ বোধক ডু দে। আবার দেখি যে দে ডিড নট টেক পার্ট ইন ভার্চুয়াল ক্লাস,
তো এখানে যে স্টেটমেন্টটা এটাও নাবালক, আর আমরা কিন্তু যে ট্যাগ পার্সনটা ব্যবহার করছি সেটা ডিড দিয়ে, অর্থাৎ ডিড কিংবা ডু এটা কিন্তু আমাদের টেন্স অনুসারে পরিবর্তন হচ্ছে। আবার দেখি যে দে হ্যাভ নট টেক পার্ট ইন ভার্চুয়াল ক্লাস, তো এখানে কিন্তু হ্যাভ দে হয়েছে, অর্থাৎ এখানে নেগেটিভ আমাদের স্টেটমেন্ট হওয়ার কারণে ট্যাগটা অ্যাফার্মেটিভ ফর্মে হয়েছে। আবার দে উইল নট টেক পার্ট ইন ভার্চুয়াল ক্লাস, তো এখানেও কিন্তু আমাদের উইল দে হয়েছে, অর্থাৎ এখানে যে ট্যাগ পার্সনের যে সাহায্যকারী ভার্বগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে এটা কিন্তু স্টেটমেন্টের টেন্স এর কারণেই হচ্ছে। অর্থাৎ ট্যাগ পার্সন করতে গেলে আমাদের স্টেটমেন্টের টেন্সটা আমাদের ভালো করে জানতে হবে, যে স্টেটমেন্টটা কোন টেন্সে আছে এবং ট্যাগ পার্সনের যে অপারেটিং ভার্বটা আসবে অর্থাৎ সাহায্যকারী ভার্বটা আসবে সেটা আসলে কোন টেন্স অনুসারে আসবে সেটা নির্ভর করবে যে স্টেটমেন্টটা আসলে কোন টেন্সে আসছে। তো আমরা পরবর্তী যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ট্যাগ পার্সন ইন ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ট্যাগ পার্সনটা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ পার্সনটা মূলত কি হবে, অর্থাৎ যদি স্টেটমেন্টটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ট্যাগ পার্সনটা কেমন হবে। ইম্পারেটিভ সেন্টেন্স এর সংজ্ঞাটা আমরা আগেই জানি যে যে সেন্টেন্স দ্বারা আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশ করা হয় সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে জানি, কিন্তু ইংলিশ যে সেন্টেন্সের একটা সহজ বোঝার উপায়টা হলো এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা গঠনগত দুইটা ভাগে হয়, একটা হলো মূল ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয় কিংবা প্লিজ কাইন্ডলি থাকে অথবা নেভার থাকে অনেক সময় শুরুতেই, আবার লেট দিয়ে শুরু হয়। তো আমরা দেখি যে এই যে ফলো মি এটা হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু এটা আমাদের প্রথমেই মূল ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে, ইউকে অমিট করা হয়েছে, এ ফলো মি, তো এর ট্যাগ পার্সনটা আমাদের উইলিভ হবে। তবে এখানে প্রশ্ন আসছে যে ফলো মি যে স্টেটমেন্টটা ছিল এই স্টেটমেন্টটা তো আমাদের হ্যাভলক ছিল, তাহলে উইলিভ কেন, অনকেও হবে না কেন? বিষয়টা হলো এই যে আমাদের লেট বাদে যদি দেখা যায় যে ইম্পারেটিভ সেন্টেন্সের স্টেটমেন্ট আছে আমাদের সেটাকে ট্যাগ পার্সন করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা উইল ইউকে ব্যবহার করব। আবার পরবর্তী একটা বাক্য দেখি ডোন্ট স্টপ, এখানেও আমাদের ট্যাগ পার্সন উইল ইউ হবে। আবার গো অন এটাও কিন্তু অ্যাফার্মেটিভ ফর্মে স্টেটমেন্টটা আছে, তারপরেও আমাদের উইল ইউ হবে। প্লিজ হেল্প মি, এই প্লিজ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, তারপরেও আমাদের এখানে উইল ইউ হবে। আবার কাইন্ডলি ডু মি এ ফেভার, তো এখানেও আমাদের ট্যাগ পার্সন উইল ইউ হবে। অর্থাৎ এই যে চ্যাপ্টারটা ইম্পারেটিভ সেন্টেন্সের যে ট্যাগ পার্সনটা আমরা করছি সেখানে আমরা দেখছি যে লেট দিয়ে বাক্যটা শুরু নেই, আর স্টেটমেন্টটা হ্যাভলক হোক আর নাবালক হোক সর্বক্ষেত্রেও আমরা উইল ইউকে ব্যবহার করছি। তো পরবর্তী একটা সেকশন দেখি যেখানে লেট দিয়ে বাক্যটা শুরু করা হয়েছে, যে লেট মি সে সামথিং, এই যে লেট মি সে সামথিং এখানে কিন্তু লেট দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তো লেট মি আছে। তো এইরকম ক্ষেত্রে একটা স্টেটমেন্ট লেট মি দিয়ে শুরু থাকলো কিংবা লেট আস বাদে, অর্থাৎ লেট মি দিয়ে যদি বাক্য শুরু থাকলো লেট হিম কিংবা লেট দেম ইত্যাদি, লেটের পরে শুধু লেট আস বাদে যদি স্টেটমেন্টটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাগ পার্সন উইল ইউ দিচ্ছি, যে লেট মি সে সামথিং উইল ইউ। আবার দেখি যে লেট হিম গো, এখানেও কিন্তু আমরা সেই উইল ইউ ব্যবহার করছি। আবার দেখি লেট দেম এনজয় দ্য গেম, তো এখানেও কিন্তু আমরা সেই উইল ইউ ব্যবহার করছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ পার্সন করতে গেলে সহজভাবে বুঝতে গেলে আমার এটাই বোঝার দরকার যে লেট দিয়ে কিংবা মূল ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয়, শুধু লেট আস বাদে যদি কোনো স্টেটমেন্ট থাকে, লেট আস বাদে যদি কোনো স্টেটমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা উইল ইউ দিয়ে ট্যাগ পার্সনটা কমপ্লিট করতে পারি। তো এখানে এক্সেপশন ইন অন প্লেস, তার মানে আমি যেটা বলছিলাম যে উইল মানে লেটের পরে শুধু আস বাদে, অর্থাৎ এক্সেপশন ইন অন প্লেস, লেটের পরে যদি আস থাকে, যেমন লেট আস সেটেল দ্য ম্যাটার, তো এক্ষেত্রে কিন্তু আমরা শ্যাল উইকে ব্যবহার করবো। শুধুমাত্র একটা ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের পরে শুধুমাত্র আস থাকলে অথবা লেটস
এমনটা যদি থাকে, লেটস গো আউট ফর এ ওয়াক, এক্ষেত্রেও আমরা শ্যাল উইকে ব্যবহার করবো। শুধুমাত্র দুইটা ক্ষেত্রে লেটাস কিংবা লেটস, শুধু এই দুইটা ক্ষেত্রে আমরা শ্যাল উইকে ব্যবহার করবো। আর বাদ বাকি সকল ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি স্টেটমেন্টে হ্যাঁ বোধক থাকুক আর না বোধক থাকুক, সকল ক্ষেত্রে আমরা উইল ইউকে ব্যবহার করবো। তারপরে আমরা দেখি যে if I had any scope I would visit London, এখানে একটা দৃশ্যমান বিষয় আছে, I apostrophe D আছে। তো if I had any scope I would visit London, এখানে আমি প্রথমে একটা কথা বলি রাখি যে প্রথম অংশটা, এখানে দুইটা বাক্য আছে অর্থাৎ দুইটা স্টেটমেন্ট আছে। প্রথম অংশটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আর মেইন ক্লজটা হলো I would visit লন্ডন। তো এখানে দেখি যে উডেন্ট আই, অর্থাৎ এই যে মেইন ক্লজটা যখন একটা স্টেটমেন্ট সেটা কমপ্লেক্স সেন্টেন্স হোক কিংবা কম্পাউন্ড সেন্টেন্স হোক, এমন ধরনের কোনো সেন্টেন্সের আওতায় পড়ে যায়, তখন সেটা সাবঅর্ডিনেট ক্লজ কিংবা কোঅর্ডিনেট ক্লজকে বাদ রেখে মেইন ক্লজটার ট্যাগ পার্সন করতে হয়। অর্থাৎ এখানে যে ইফ আই হ্যাড এনি স্কোপ, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর আই উড ভিজিট লন্ডন এটা হলো আমাদের মেইন ক্লজ। তো মেইন ক্লজের যে ট্যাগ পার্সনটা উডেন্ট আই উড, এটা অ্যাফার্মেটিভ ফর্ম আছে, উডেন্ট আই দিয়ে আমরা ট্যাগ পার্সন করলাম। আবার দেখি যে একটা বাক্য, লাস্ট ইয়ার আই উড ভিজিটেড লন্ডন। এই যে আই উড না, আই হ্যাড ভিজিটেড লন্ডন, the hadn't I last year I had visited London, hadn't I। এখানে আমি একটা নতুন বিষয় দেখাবো যেটা সবারই দৃষ্টি এড়িয়ে যায়, যে এখানে উপরের যে প্রথম বাক্য সেটা আমরা দেখছি আই এর পরে অ্যাপোস্ট্রফি ডি আছে, আবার লাস্ট যে বাক্য লাস্ট ইয়ার আই হ্যাড ভিজিটেড লন্ডন, এখানেও কিন্তু আই এর পরে অ্যাপোস্ট্রফি ডি আসে। এখানে আমাদের একটা কনফ্লিক্ট মনের ভিতরে কাজ করে যে আসলে কোনটা উড আর কোনটা হ্যাড। তো আমরা এখানে এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করব যে আই উড ভিজিট, এটা আই এর পরে অ্যাপোস্ট্রফি ডি দিয়ে ভিজিট, অর্থাৎ এখানে যে ভিজিটটা মূল ভার্ব আছে এটা কিন্তু আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, যার কারণে ধরে নিতে হবে যে এই ডিটা হলো আমাদের উড। কিন্তু দ্বিতীয় যে বাক্য, দ্বিতীয় যে অংশটা ছিল আয়ের পরে অ্যাপোস্ট্রফি ডি আছে, কিন্তু তারপরে যে মেইন ভার্ব আছে, মূল ভার্ব আছে, এটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই যে উপরের যে ডিটা এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যার কারণে ধরে নিতে হবে যে এই ডিটা উড, আর দ্বিতীয় যে ডি এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার কারণে আমাদের ধরে নিতে হবে যে ভার্বের এই ডিটা হলো আমাদের হ্যাড, কারণ হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে আর মডেল ভার্ব উড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে আমরা দেখি যে এখানে একটা এক্সেপশন বলা আছে, অর্থাৎ ব্যতিক্রম এর একটা বিষয় তুলে ধরা হয়েছে, যার রুলটা হলো এরকম যে ইফ ইউ ফাইন্ড এস অবলিক ইএস আফটার এভরিবডি, everyone, nobody, no one, none, somebody, someone, one, none, ইত্যাদি। তো এখানে যে কথাটা বলা আছে, the above rules will not be affected. In that place you have to add don't, they or do they। অর্থাৎ একটা বাক্যর ভিতরে যদি দেখা যায় যে প্রথম এই আমাদের এভরিবডি কিংবা এভরিওয়ান দিয়ে বাক্যটা শুরু আছে, অর্থাৎ আমি যে শব্দগুলো এখানে উল্লেখ করেছি এই শব্দগুলো দিয়ে যদি বাক্যটা শুরু থাকে, তাহলে আমাদের যে ট্যাগ কোশ্চেনটা হবে সেই ট্যাগ কোশ্চেনে ডন্ট দে অথবা ডু দে ব্যবহার করতে হবে। ডিড দেও ব্যবহার করা হতে পারে কিংবা অন্যান্য মডেল ভার্বকে ব্যবহার করা হতে পারে, তবে কিন্তু দৃশ্যমান যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে এভরিবডি, এভরিওয়ান, সামবডি কিংবা সামওয়ান কিংবা ওয়ান, এই ধরনের শব্দগুলো কিন্তু আমাদের হ্যাবোধক শব্দ, কিন্তু নোবডি, নো ওয়ান কিংবা নান এগুলো কিন্তু আমাদের এভার নেগেটিভ, অর্থাৎ এখানে নতুন করে নট যুক্ত করার
সুযোগ তো নেই, এমনকি ওই শব্দগুলোই যদি কোনো বাক্যের প্রথমে থাকে তাহলে ধরে নিতে হবে যে বাক্যটা নেগেটিভ। সেক্ষেত্রে আমাদের ট্যাগ পার্সনটা হ্যাবোধক হবে, যে স্টেটমেন্ট হ্যাবোধক হলে ট্যাগ পার্সন না বোধক হবে, আর স্টেটমেন্ট না বোধক হলে ট্যাগ পার্সন হ্যাবোধক হবে। এই বিষয়টা আমাদের এখানে খেয়াল রাখতে হবে। তো আমরা একটা সেন্টেন্স এখানে দেখছি যে এভরিওয়ান রেসপেক্টস হিম, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্টেটমেন্ট। আর এভরিওয়ান যেহেতু রয়েছে তাহলে বাক্যটা হ্যাবোধক, আর ট্যাগ পার্সন যেটা হবে সেটা না বোধক হবে। কিন্তু এখানে এভরিওয়ানটা সিঙ্গুলার থাকলেও আমাদের ট্যাগ পার্সনের যে সাবজেক্টটা হবে সেটা অবশ্যই দে হবে, আর টেন্স অনুসারে আমাদের ডোন্ট দে ব্যবহার করতে হবে। দ্বিতীয় বাক্যটা দেখেন যে নোবডি লাইকস এ ম্যান অফ ব্যাড টেম্পার। তো এখানে নোবডি কিন্তু এমন একটা শব্দ যেটা এভার নেগেটিভ, অর্থাৎ ওই নোবডিটা বাক্যটাকে নেগেটিভ বানিয়ে দিয়েছে, অর্থাৎ এই স্টেটমেন্টটা নেগেটিভ অর্থ দিচ্ছে, না বোধক অর্থ দিচ্ছে। এমন ধরনের বাক্যটাই কিন্তু আমাদের মানে ট্যাগ পার্সনটা অ্যাফার্মেটিভ ফর্মে ব্যবহার করতে হবে। তবে টেন্স অনুসারে আসলে ডু হবে না ডিড হবে সেটা টেন্স অনুসারে ব্যবহার করতে হবে। তো এখানে বলা হচ্ছে যে নোবডি লাইকস এ ম্যান অফ ব্যাড টেম্পার। তো এখানে যে স্টেটমেন্টটা এটা কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যার কারণে আমরা ট্যাগ পার্সনের যে অপারেটিং ভার্ব কিংবা সাহায্যকারী ভার্ব হিসেবে ডুকে ব্যবহার করবো, আর নোবডি থাকার কারণে আমরা সাবজেক্ট হিসেবে দে কে ব্যবহার করবো। তো পুরো ট্যাগ পার্সনটা হবে আমাদের ডু দে। নোটিস কেয়ারফুলি, আমরা দেখি এখানে খুবই সতর্কতার সাথে খেয়াল করতে হবে যে নেভার, রেয়ারলি, সেলডম, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, এই শব্দগুলো এভার নেগেটিভ ওয়ার্ড। একটা সেন্টেন্সে যখন এই শব্দগুলো থাকে তখন সেন্টেন্সটা অটোমেটিক্যালি নেগেটিভ মিনিং প্রদান করে। যার কারণে যদি স্টেটমেন্টে এই শব্দগুলো থাকে তাহলে আমাদের ট্যাগ পার্সন সর্বদাই অ্যাফার্মেটিভ ফর্মে হবে, অর্থাৎ পজিটিভ ট্যাগ হবে। যেমন আমরা এখানে দেখছি যে হি নেভার কেম এগেন, তাই এই নেভারটা থাকার কারণে আমরা বাক্যটাকে নেগেটিভ মনে করছি। বাক্যটা আসলে অরিজিনালি আমাদের নেগেটিভ, আর এখানে ট্যাগ পার্সনটা আমরা হ্যাবোধক ব্যবহার করছি। তবে ডিডকে কেন ব্যবহার করলাম, কারণ হি নেভার কেম এগেন, এই কেমটা যে অ্যাকশন ভার্বটা, মেইন ভার্বটা, এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, যার কারণে আমরা এখানে ডিডকে ব্যবহার করব। দেখি যে দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে শি ক্যান রেয়ারলি কাম দিস ডেজ। তো শি ক্যান, এই যে রেয়ারলি এই বাক্যটার ভিতরে আছে, যার কারণে বাক্যটা নেগেটিভ, তাই ট্যাগ পার্সনটা আমাদের অবশ্যই পজিটিভ ট্যাগ হবে। আর এখানে মূল ভার্ব আমাদের মডেল ভার্ব আছে ক্যান, যার কারণে এখানে আমরা সেই ক্যানকে ব্যবহার করেছি। ইউ হার্ডলি এভার কেম লেট, তো ইউ হার্ডলি শব্দটাই আমাদের নেগেটিভ ফর্মে আছে, অর্থাৎ এই স্টেটমেন্টটা নেগেটিভ বানানোর জন্যই আমাদের হার্ডলিটাই যথেষ্ট এখানে। আর এটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকার কারণে আমরা ট্যাগ পার্সনে সাহায্যকারী ভার্ব হিসেবে ডিডকে ব্যবহার করেছি। অনুরূপভাবে বেয়ারলি নো ইউ, ডু আই, ইউ উড স্কার্সলি এক্সপেক্ট হার টু কাম, উড ইউ। এভাবে আমাদের খেয়াল করতে হবে যে কোন স্টেটমেন্টের ভিতরে যদি এই উপর উল্লেখিত শব্দগুলোর যে কোনো একটা থাকে তাহলে সেই স্টেটমেন্টটা নাবালক হিসেবে কাজ করবে, আর পরবর্তী যে ট্যাগটা আমাদের অবশ্যই পজিটিভ ট্যাগ করতে হবে। মোর এক্সেপশনস, তো এখানে দেখি যে আই হ্যাভ এ ফিউ ম্যান। তো এখানে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে আমি এখানে এ ফিউ মানি না, আমি এখানে একটা শব্দকে উল্লেখ করছি, সেটা হলো আমাদের এ ফিউ অথবা এ লিটিল। অর্থাৎ একটা শব্দ ফিউ কিংবা লিটিল এর পূর্বে ইনডিফিনাইট আর্টিকেল এ আছে কিনা, যদি এ থাকে তাহলে বাক্যটা হ্যাবোধক, যদি এ না থাকে তাহলে বাক্যটা নাবোধক। অর্থাৎ যদি ফিউ অথবা লিটিল এর আগে এ থাকে তাহলে সেক্ষেত্রে ধরে নিতে হবে যে স্টেটমেন্টটা হ্যাবোধক, ট্যাগ পার্সনটা নাবোধক হবে। তো এখানে দেখি যে আই হ্যাভ এ ফিউ মানি,
তো এখানে এই স্টেটমেন্টটা হলো আমাদের হাবাদক, যেহেতু ফিউ এর আগে এ আছে, তাই আমরা এখানে ব্যবহার করছি ডোন্ট আই। ডোন্ট আই এটাকে ব্যবহার করলাম, অথবা হ্যাভেন্ট আই, দুটোই কারেক্ট। যদি আমি ধরি যে আই হ্যাভ এ ফিউ মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে ডোন্ট আই। আবার যদি বলি যে হ্যাভটা এখানে মেইন ভার্ব হিসেবে আছে, তাহলে হ্যাভেন্ট আই, আমরা এটা এইভাবে ব্যবহার করলাম। পরবর্তী যে বাক্যটায় আমরা দেখছি দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য জার। তো দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য জার, তো দেয়ার ইজ এ লিটিল, এই লিটিল এর পূর্বে আমাদের এ আছে, অর্থাৎ যদি ফিউ কিংবা লিটিল এর আগে আর্টিকেল এ থাকে, তাহলে স্টেটমেন্টটা আমাদের হাবাদক হবে, ট্যাগ কোশ্চেনটা নাবাদক করতে হবে, ইজন্ট দেয়ার। এখানে দেয়ার যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট দেয়ার থাকে কিংবা ইট থাকে, তাহলে আমরা অবশ্যই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দেয়ার হিসেবে ব্যবহার করব। তো এখানে বলা হচ্ছে এ ফিউ কিংবা এ লিটিল, এটা অ্যাফার্মেটিভ ফর্মের নিদর্শন। আবার দেখুন আই হ্যাভ ফিউ মানি, আই হ্যাভ ফিউ মানি, এই ফিউটার পূর্বে কিন্তু আর্টিকেল নেই, কিন্তু ফিউটার পূর্বে কিন্তু আর্টিকেল ছিল। ফিউটার পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে স্টেটমেন্টটা হাবাদক, কিন্তু ফিউ এর পূর্বে যদি কোনো আর্টিকেল না থাকে তাহলে এই স্টেটমেন্টটা আমাদের নাবাদক। যদি স্টেটমেন্ট নাবাদক হয় তাহলে ট্যাগটা হবে হাবাদক। তো এখানে আমাদের ট্যাগটা হাবাদক হয়েছে ডু আই কিংবা হ্যাভ আই। অনুরূপ ভাবে যে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য জার, তো এখানেও কিন্তু লিটিলের পূর্বে আর্টিকেল নেই, তাহলে লিটিলের পূর্বে যদি আমাদের আর্টিকেল না থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটা আমাদের নাবাদক হবে, স্টেটমেন্টটা এখানে নাবাদক, ট্যাগ কোশ্চেনটা আমাদের হাবাদক হবে বরাবরই। তো এখানে দেখেন যে ইজ দেয়ার, তা এখানে আমরা যেটা পাচ্ছি যে ফিউ লিটিল, এটা হলো নেগেটিভ। তাহলে আমরা এখানে বুঝলাম যে এ ফিউ কিংবা লিটিল এর পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে স্টেটমেন্টটা হ্যাবাদক হবে, আর ফিউ আর লিটিল এর পূর্বে যদি আর্টিকেল না থাকে তাহলে স্টেটমেন্টটা নাবাদক হবে, অর্থাৎ নেগেটিভ ফর্মে হবে। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখানে দেখি যে আই নিড ইউর হেল্প, এখানে একটা বিষয় যে আই নিড ইউর হেল্প, এই যে নিডটা, এই নিডটা কিন্তু এখানে মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্ব হিসেবে কাজ করছে, অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করছে। নিডটা কিংবা ডিয়ারটা, এই দুইটা ভার্ব অনেক সময় মূল ভার্ব হিসেবে কাজ করে, অনেক সময় সেটা সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে, যার কারণে একে আমরা সেমি মডেল ভার্ব হিসেবে জানি। তো এখানে দেখি ডোন্ট কিংবা ডাজেন্ট প্লাস হবে, প্লাস বলতে এখানে সাবজেক্টকে বোঝানো আছে, স্টেটমেন্টের সাবজেক্টকে। তো এখানে ডোন্ট আই নিড ইউর হেল্প, ডোন্ট আই, কারণ এই নিডটা এখানে মেইন ভার্ব, তাই ডোন্ট আইকে ব্যবহার করা হচ্ছে, কারণ স্টেটমেন্ট এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্মে আছে। যে শি নিডস এ পেন, এখানেও কিন্তু আমাদের ডাজেন্ট শি ব্যবহার করা হচ্ছে, যে নিডসটা এখানে আমাদের মেইন ভার্ব হিসেবে আছে। কিন্তু যে আমরা একটা ছবি দেখছি, নিচে একটা বাক্য আমরা দিলাম যে ইউ নিড নট ওয়ারি, এখানে নিড ইউ দিচ্ছে, কিন্তু আই নিড নট গো দেয়ার, এই যে বাক্যটা সর্বশেষ যে বাক্যটা আমি দিলাম যে আই নিড নট গো দেয়ার, এই নিড নট এটা কিন্তু আমাদের সেমি মডেল ভার্ব, যার কারণে এখানে একটা মেইন ভার্ব আছে। আর এগুলোর আগে কিন্তু এই যে নিডের পরে কিন্তু কোনো ভার্ব নেই, এ নিডের পরেও কিন্তু কোনো ভার্ব নেই, আবার এই জায়গায় কিন্তু আমার নিডের পরে একটা ভার্ব আছে। যখন নিড এর পরে মেইন ভার্ব থাকবে তখন ধরে নিতে হবে যে নিড কিংবা ডিয়ারটা সেমি মডেল ভার্ব হিসেবে অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করছে, আর নিডের পরে যদি কোনো মেইন ভার্ব না থাকে তাহলে ধরে নিতে হবে যে নিডটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে টেন্স অনুসারে ডোন্ট আই কিংবা ডাজেন্ট আই দিচ্ছি, কিন্তু আই নিড নট গো দেয়ার এখানে কিন্তু এটা আমাদের সেমি মডেল ভার্ব হিসেবে কাজ করার কারণে নিডটা সরাসরি আমাদের ট্যাগ পার্সনের যোগ হচ্ছে, তারপর এখানকার সাবজেক্টটা ট্যাগ পার্সনের সাবজেক্ট হচ্ছে। তাহলে বুঝলাম যে নিডটা কখন মেইন ভার্ব হিসেবে কাজ করে, আবার কখন মডেল ভার্ব কিন্তু সেমি মডেল ভার্ব হিসেবে কাজ করে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা আমি এ পর্যন্ত শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, এই বলে আমার